আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ডিসি জেনারেটর। আজকের ক্লাসে আমরা ডিসি জেনারেটরের গঠন, ডিসি জেনারেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল এবং এর কিছু রিয়েল লাইফ ব্যবহার নিয়ে আলোচনা করব। আমাদের এই চারজনের সম্মিলিত প্রচেষ্টাতেই আজকের এই ভিডিও। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমাদের আজকের ভিডিওর লার্নিং আউটকামস। At first, we will know about what is a generator. At second, AC generator and DC generator. At third, working principle of AC and DC generator. There are two more sections: uses of AC generator and DC generator, and the last but not least, external and internal construction. Let's move on to our first topic. What is a generator? জেনারেটর হচ্ছে এমন একটা ডিভাইস যেটাকে আমরা প্রোভাইড করব মেকানিক্যাল এনার্জি, আর সে এই মেকানিক্যাল এনার্জিটাকে কনভার্ট করবে ইলেকট্রিক্যাল এনার্জিতে, অর্থাৎ ইলেকট্রিসিটি। A generator is a device that converts mechanical energy into electrical energy through electromagnetic induction. ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কথাটা আমরা পরবর্তীতে আরও ভালোভাবে বিশ্লেষণ করব। এবার দুই ধরনের এসি এবং ডিসি জেনারেটরের ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর ব্যবহার করে যে পাওয়ার উৎপন্ন করা হয় সেই পাওয়ার আমরা কোথায় কোথায় ব্যবহার করি? ব্যাটারি চার্জিং। আমরা যেসব ব্যাটারি চালিত রিক্সাগুলো দেখি, বা রিমোট ব্যাটারি, ঘড়ির ব্যাটারি, সব কিছুতেই যে পাওয়ারটা সঞ্চয় করে রাখা হয় সেটা হচ্ছে ডিসি পাওয়ার। আর এই ডিসি পাওয়ারটা আমরা পাই ডিসি জেনারেটর থেকে। ইলেকট্রোপ্লেটিং অ্যান্ড ইলেকট্রোলাইসিস, তড়িৎ প্রলেপন। ক্যাথোড এবং অ্যানোডকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করা, সেই ব্যাটারিতে যেই শক্তিটা জমা থাকে ডিসি পাওয়ার, আর এই ডিসি পাওয়ারটা যেখান থেকে পায় ডিসি জেনারেটর। স্মল পাওয়ার সাপ্লাই সিস্টেমস, আমরা বিভিন্ন যেসব ছোটোখাটো পাওয়ার সিস্টেমগুলো আছে সেসব সিস্টেমের পাওয়ারটাও আমরা ডিসি জেনারেটর থেকে পাই। এক্সাইটেশন অফ অল্টারনেটরস, আমরা মাঝে মাঝে অল্টারনেটর বলি বা সিঙ্ক্রোনাস মোটর, এর বিভিন্ন অংশে ডিসি এক্সাইটেশন অ্যাপ্লাই করি, আর এই ডিসি এক্সাইটেশনটাও আমরা পাই ডিসি জেনারেটর থেকে। এবার আসা যাক এসি জেনারেটরের ব্যবহার। হাই ভোল্টেজ জেনারেশন, আমরা বাসা বাড়িতে যেই 220 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাইটা পাই, সেই এসি পাওয়ার সাপ্লাইটা জেনারেট করে কে? এসি জেনারেটর। আমরা একটি উদাহরণের মাধ্যমে খুব সহজেই এসি জেনারেটরের ব্যবহারটা ভিজুয়ালাইজ করতে পারি। এখানে একটি পাওয়ার প্ল্যান্ট দেখা যাচ্ছে, যে পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপন্ন ভোল্টেজ হচ্ছে 11 কিলোভোল্ট। কিন্তু আমার বাসা বাড়ির জন্য আমার এত পাওয়ার, এত ভোল্টেজ, এত হাই ভোল্টেজ দরকার নাই। তাহলে আমরা যে আগে বললাম হাই ভোল্টেজ, তাহলে হাই ভোল্টেজের জন্য আমরা এসি জেনারেটর ব্যবহার করি। 11 কিলোভোল্টের এই হাই ভোল্টেজকে ট্রান্সফরমারের মাধ্যমে স্টেপ আপ করা হয় এবং 400 কিলোভোল্ট রূপান্তর করা হয়। এই 400 কিলোভোল্ট আমাদের বাসা বাড়িতে কোনো যন্ত্রপাতির জন্যই দরকার নেই। তারপর আবারও আরেকটি ট্রান্সফরমারের মাধ্যমে সেটাকে স্টেপ ডাউন করা হয় এবং 220 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাইটা আমাদের বাসায় প্রেরণ করা হয়। আর এই পুরো ঘটনাটার পেছনে একজনই দায়ী, এসি জেনারেটর। এবার আসা যাক ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এসি জেনারেটর অ্যান্ড ডিসি জেনারেটর। এই পর্যায়ে আমরা জানতে পারবো কীভাবে একটা জিনিস ঘুরলে আমরা সেখান থেকে কারেন্ট পেতে পারি, আর এই প্রক্রিয়াটাকেই বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। চিত্রে আমরা দুটি পোল, নর্থ এবং সাউথ, এবং তাদের মাঝখানে
চৌম্বক বলরেখা দেখতে পাচ্ছি। আর এই চৌম্বক বলরেখার অভ্যন্তরে যদি আমি কোনো কন্ডাক্টরকে রাখি, সেই কন্ডাক্টরে একটা ইএমএফ ইনডিউস হয়, আর এই ইএমএফ ইনডিউস হলে একটা কারেন্ট ফ্লো হয়। আমি যদি এখন কন্ডাক্টরের বদলে একটা কয়েল রাখি এবং সেই কয়েলটাকে ঘোরাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা ফ্লেমিং রাইট হ্যান্ড রুল অনুসারে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন, কয়েল ডিরেকশন থেকে আমরা কারেন্টের ডিরেকশন পেতে পারি, অর্থাৎ আমরা কারেন্ট পাচ্ছি। আর এই যে ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে আমরা কারেন্ট পাচ্ছি, এটাকে বলছি ইলেকট্রোম্যাগনেটিজম অর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এবার আসা যাক ডিফারেন্ট পার্টস অফ এ ডিসি জেনারেটর। এই অংশে আমরা ডিসি জেনারেটরের বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠন নিয়ে আলোচনা করব। অংশগুলি হচ্ছে স্টেটর, রোটর, আর্মেচার উইন্ডিং, ইয়োক, পোল কোর, পোল শুজ, বিয়ারিংস, কমিউটেটর, ব্রাশেস অ্যান্ড শ্যাফট। আমরা গত স্লাইডে ডিসি জেনারেটরের যেসব বাহ্যিক এবং অভ্যন্তরীণ অংশের নামগুলো জেনেছিলাম, সেসব অংশগুলোরই অবস্থান এই চিত্রে দেখানো হয়েছে। আমরা এই প্রত্যেকটি অংশের বিশদ আলোচনা পরবর্তী অংশে দেখব। আমরা স্টেটর দিয়ে শুরু করি। স্টেটরকে আমরা বলতে পারি আমাদের ডিসি জেনারেটরের ব্যাকবোন, যা আমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার মূল কম্পোনেন্টগুলোকে ধারণ করে। এবং আমাদের আগের প্রেজেন্টেশন থেকে আমরা দেখলাম যে আমাদের রোটেটিং আর্মেচার ভোল্টেজ ইনডিউস করার জন্য এই ম্যাগনেটিক ফিল্ডটা অপরিহার্য। আমাদের রোটরে আমরা ল্যামিনেটেড স্টিল দ্বারা তৈরি করি, যাতে আমাদের এডি কারেন্ট লস এবং এর ফলে উৎপন্ন হিট লস মিনিমাইজ হয়। আমাদের স্টেটরের একটি অপরিহার্য কম্পোনেন্ট হলো পোল শু এবং পোল কোর। পোল কোরগুলো হাই পারমাবিলিটি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দ্বারা তৈরি হয়, যাতে একটা স্ট্রং ম্যাগনেটিক পোল তৈরি করা যায়। কোরগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে স্টেটর এবং আর্মেচারের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্স হয়, কারণ একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ছাড়া আমাদের জেনারেটর ঠিকমতো ভোল্টেজ ক্রিয়েট করতে পারবে না। পোল শু হলো পোল কোরের একটি এক্সটেনশন, যার প্রথম কাজ হলো আর্মেচারের সাথে আমাদের কন্ট্যাক্ট এরিয়াকে বৃদ্ধি করা, যাতে আমাদের ম্যাগনেটিক ফিল্ড আরও ইউনিফর্ম হয়। এর ফলে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স লিকেজ কমে যায় এবং আর্মেচার ঘোরার সময় ম্যাগনেটিক ফিল্ড কনসিস্টেন্ট থাকে। এছাড়া এর দ্বিতীয় কাজ হলো ম্যাগনেটিক ফ্লাক্সকে ইভেনলি ছড়ায় দেওয়া, যাতে শুধু এক জায়গায় ফ্লাক্স ডেন্সিটি অনেক বেশি না হয়, কারণ এক জায়গায় যদি ফ্লাক্স ডেন্সিটি বেশি হয় তাহলে আমাদের যে ডিসি আউটপুট আসে সেটা আনস্টেবল হবে এবং এতে ডিস্টরশন থাকবে, যা আমাদের জেনারেটরের এফিসিয়েন্সিকে হ্রাস করে এবং এর সাথে কানেক্টেড ডিভাইসগুলোকেও ড্যামেজ করতে পারে। স্টেটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো স্টেটর ওয়াইন্ডিং, যা আমাদের পোল কোরের চারপাশে পেঁচানো থাকে। একে আমরা ফিল্ড ওয়াইন্ডিংও বলে থাকি, কারণ তারা ডিসি এক্সাইটেশনের মাধ্যমে আর্মেচারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে থাকে। স্টেটর ওয়াইন্ডিং এই ডিসি এক্সাইটেশন দিয়ে আমরা ইলেকট্রোম্যাগনেট তৈরি করি। আর্মেচারের যে স্লটগুলো থাকে, সেই স্লটগুলোতে কানেকশন বেসিসে দুই ধরনের উইন্ডিং করা হয়। একটা হচ্ছে ল্যাপ উইন্ডিং অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ওয়েভ উইন্ডিং। যখন উইন্ডিংগুলো একে অপরকে ওভারল্যাপ করবে তখন সেটাকে আমরা বলবো ল্যাপ উইন্ডিং। আর যখন উইন্ডিংটা দেখতে অনেকটা ওয়েভের মতো মনে হবে তখন আমরা সেটাকে বলবো ওয়েভ উইন্ডিং। বেয়ারিংকে আরেকটা নাম বলা যেতে পারে, সেটা হচ্ছে রোলার বেয়ারিং। স্লাইডে যদি দেখতে পাই, স্লাইডে বলা আছে ইন এ সিস্টেম বেয়ারিং আর ইউজ টু ইনশিওর স্মুথ মুভমেন্ট among the various part. Bearing primary purpose is to reduce friction between the machine rotating and hosted stationary component. Due to its hardness, high carbon steel is the most commonly used material for bearing. সিম্পলি যদি আমরা বলতে পারি, রোটরকে ঘুরতে সাহায্য করে, ঘর্ষণ কমিয়ে জেনারেটরের কার্যক্ষমতা বাড়ায়। মূলত বেয়ারিং তৈরি হয় স্টেনলেস স্টিল দিয়ে, কার্বন স্টিল ও ক্রোম স্টিল দিয়ে। এখন আমরা কেন ইউজ করি? বেয়ারিংটা ইউজ করে হচ্ছে ঘর্ষণ প্রতিরোধ হিসাবে কাজ করে। যদি আমরা বিয়ার ইউজ না করি বেয়ারিং, তাহলে ঘর্ষণ কমায়, না থাকলে দ্রুত গরম হয়ে যাবে। দুই হচ্ছে দক্ষতা কমে যাবে, বিদ্যুৎ খরচ বেশি হবে। তিন নম্বর হচ্ছে যদি বেয়ারিং না থাকে
তাহলে রোটর ও স্ট্যাটর অংশের মধ্যে সরাসরি সংযোগ হবে, যা ঘর্ষণজনিত তাপ ও ক্ষতি বাড়বে, অল্প সময়ের মধ্যে অকেজো হয়ে যাবে। Commutator rotate with armature and are made of hard-drawn copper bar or segment insulated from each other. The shaft, they are usually cylindrical in shape. Around the armature shaft, the segment come together to form a ring. The end of the armature coil are connected to each segment of the commutator. এটা হচ্ছে আমার স্লাইডে দেওয়া আছে। তো স্লাইড থেকে যেটা আমরা বুঝলাম, যদি আমরা কয়েকটা কিওয়ার্ড চিন্তা করি, কি পয়েন্ট, তো এক নাম্বারটা বলতে পারি অ্যাক্ট এ মেকানিক্যাল রেকটিফায়ার। রেকটিফায়ার কাজ কি, যেমন এসে ডিসে করে, আমরা বলতে পারলাম এটা কি মেকানিক্যাল এক রেকটিফায়ার হিসেবে কাজ করতেছে। 2 নাম্বার হচ্ছে কি বললাম, কনভার্ট এসি টু ডিসি। 3 হচ্ছে কমিউটেটর সেগমেন্ট আর মেড অফ হার্ড রন কপার, স্লাইডে আমরা বলছি এটা। 4 নাম্বারটা যদি বলতে পারি, দেয়ার আর মিকা ইনসুলেটর বিটুইন 2 কনসেকটিভ সেগমেন্ট। মিকা ইনসুলেটর ইউজ করা হয়, দুইটা আমি যদি দুইটা মেটালের মাঝখানে আমরা কি করব, একটা ইনসুলেটর ইউজ করব, যেটা মিকা ইনসুলেটর বলতেছি। কার্বন ব্রাশের মধ্যে আমরা বললাম কার্বন ব্রাশ, তো মূলত বেশি ইউজ করা হচ্ছে কার্বন, সেজন্য আমরা বললাম কার্বন ব্রাশেস। তবে ভেরিয়াস থাকতে পারে। তো স্লাইডে যদি দেখি আমরা, কারেন্ট ইজ ড্রন ফ্রম দ্য আর্মেচার ওয়াইন্ডিং ইউজ 2 or more carbon brushes mounted or placed on the commutator. A brush box support each brush. The brushes are placed agonized the commutator and serve as the connecting element between the armature winding and the electric external circuit. তো এখন আমরা যে পাশে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে বা সার্কিটে মানে একটা মেশিনটি দেওয়া আছে, তো এখানে দেখলাম কালো অংশটা হচ্ছে আমাদের কমিউটেটর, আর এখানে একটা হলুদ যে আমরা বলছি এটা ব্রাশ। তো এখান থেকে দেখা যাচ্ছে যে কমিউটেটরের সাথে ব্রাশ কানেক্টেড। কমিউটেটর আমরা ব্রাশটা আমরা মূলত ইউজ করি হচ্ছে কালেক্ট কারেন্ট ফ্রম দ্য কমিউটেটর। কারেন্টটা আমরা কালেক্ট করি হচ্ছে কমিউটেটরে। আর এই যে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস এনএসের মধ্যে এটা হচ্ছে কার্বন ব্রাশটা আমরা স্পেস করি। একটা শাফটের মাধ্যমেই প্রাইম মুভারের মেকানিক্যাল এনার্জি রোটরে যায় এবং সেখান থেকে তা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। শাফটকে যথেষ্ট মজবুতভাবে বানানো হয় যাতে এটা রোটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং অন্যান্য ভাইব্রেশনকে যথাযথভাবে উইথস্ট্যান্ড করতে পারে। ইয়োগকে আমরা বলতে পারি আমাদের ডিসি জেনারেটরের আউটপুট স্ট্রাকচার। এটা যেমন আমাদের ফিল পোল এবং রোটেটিং পার্টগুলোকে প্রোটেক্ট করে এবং আমাদের হিট বাতাসে ডিসিপেট করতে সাহায্য করে, তেমনইভাবে এটি আমাদের পোলে উৎপন্ন ম্যাগনেটিক ফ্লাক্সকে ক্যারি করার জন্য একটা ম্যাগনেটিক পাথ প্রোভাইড করে। আমাদের জেনারেটরের কোয়ালিটির জন্য আমরা সেটা কোন ম্যাটেরিয়ালস দিয়ে বানাচ্ছি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন গ্রে কাস্ট আয়রন অনেক সস্তা এবং সেটা দিয়ে মেশিন বানানো সহজ, কিন্তু এটার ভঙ্গুরতার কারণে যেসব জায়গায় হাই স্ট্রেস হয় আমাদের সেসব জায়গায় এটা আমরা ব্যবহার করতে পারবো না। আবার ডাকটাইল কাস্ট আয়রন আমাদের ব্যাটার স্ট্রেংথ এবং ম্যাগনেটিক প্রপার্টি দেয়, যেটা এটাকে ফ্রেম এবং ফিল পোলের জন্য আইডিয়াল বানায়। আবার অ্যালয় কাস্ট আয়রন আমার মেশিনে মরিচা প্রতিরোধ করে। এমনইভাবে আমাদের এক একটা ম্যাটেরিয়ালের মাধ্যমে আমাদের মেশিনের এক একটা রিকোয়ারমেন্টস আমরা ফুলফিল করতে পারি। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আশা করি আমাদের এই ভিডিও আপনাদের ডিসি জেনারেটরকে বুঝতে একটু হলেও সাহায্য করবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট সেকশনে জানানোর জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।